নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ নিয়ে প্রসঙ্গ যখনই আমরা আলোচনা করি, বিতর্ক করি, হিন্দু জনসংখ্যার এই যে ক্রমান্বয়ে যে অধঃপতন এবং তার সাথে বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি জনগোষ্ঠী, আওয়ামী দিয়া প্রত্যেকের কথাই বলছি। একটা দেশ কিভাবে তার সংখ্যালঘুকে প্রোটেক্ট করছে, সেই দেশের একটা বোঝা যায় তার সেই দেশটার রাষ্ট্র দর্শন বা রাষ্ট্রের দর্শনটা ঠিক কী। আজ এই কথাটা এই কারণেই বলছি, আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। 6 তারিখ 1901 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1929 সালে রাজনীতিতে তিনি প্রবেশ করেন তৎকালীন জাতীয় কংগ্রেসের হয়ে, কিন্তু ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি নির্বাচিত হয়ে এসেও কংগ্রেস ন্যাশনাল অ্যাসেম্বলিকে বর্জন করে, যে কারণে 1930 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেরিয়ে এসে হিন্দু মহাসভাতে যোগদান করেন। এরপর 1939 সাল হিন্দু মহাসভা এবং 46 সাল পর্যন্ত বলা যায় তিনি হিন্দু মহাসভার প্রতিনিধিত্ব করেছেন। 1939 সালে প্রথম বাংলাতে যখন প্রভিন্সিয়াল নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কংগ্রেস 54টি আসন পেয়েছিল, মুসলিম লীগ পায় 25টি আসন এবং 45টি আসন পেয়েছিল কৃষক প্রজা পার্টি ডক্টর এ.কে. ফজলুল হকে। ডক্টর ফজলুল হক এরপর মুসলিম লীগের সাথে সরকার গঠন করেন। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে সরকার গঠনে তারা নিমরাজি ছিল। এই অধ্যায় থেকে শুরু হয় 1939 সালে এবং 1943 সালে মর্মান্তিক যে পরিস্থিতি হয়েছিল বাংলাতে, সেখানে দুর্ভিক্ষ লেগেছিল। চার্চিল এই দুর্ভিক্ষের সময় কিন্তু বাংলায় দুই জাহাজ ভর্তি যে ধান গম আসার কথা ছিল, সেটা মিত্রবাহিনীর পক্ষে চলে যায় সেই জাহাজ, এবং বাংলা জুড়ে এক বিরাট দুর্ভিক্ষ মন্বন্তর নেমে আসে। প্রায় 30 লক্ষ লোক মারা যান এবং সেখানে অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়ে হিন্দু সমাজ। তার কারণ হচ্ছে লীগ এবং কৃষক প্রজা পার্টির তৎকালীন সরকার কোথাও একটা মনে হয়েছিল যে তাদের একটা পক্ষপাতিত্ব তারা করছে। গর্জে উঠেছিলেন সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদের তখন থেকেই আস্তে আস্তে তিনি কিন্তু ধারাবাহিকভাবে লেখা এবং লেকচারের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করতে থাকেন হিন্দু হোমল্যান্ডের প্রসঙ্গ, হিন্দুদের একটি আবাসভূমি। সেই আবাসভূমি 46 সালে যখন অখণ্ড বাংলার প্রস্তাব আসে, অখণ্ড বাংলার প্রস্তাবকে হুৎকারে উড়ে যায় দুটো ঘটনার জেরে, এবং যা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এন.সি. চ্যাটার্জি, ডক্টর মেঘনাথ সাহা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে পশ্চিমবঙ্গ গঠন বা হিন্দু হোমল্যান্ডের প্রশ্নটা তখন একটা দ্রুততার সাথে মেলে ধরে। এক হচ্ছে কলকাতায় ডাইরেক্ট অ্যাকশন, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালীর বিভৎস দাঙ্গা। যথারীতি এই পারসিকিউশনের সামনে দাঁড়িয়ে 1947 সালের দেশভাগ এবং পরবর্তী অধ্যায়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জনসংঘের প্রতিষ্ঠা এবং কাশ্মীর বা এই প্রসঙ্গ, সেটা একটা বিতর্কিত অধ্যায় নিঃসন্দেহে। জনসংঘের প্রতিষ্ঠাতা তিনিই ছিলেন, যে আজকের ভারতীয় জনতা পার্টির ভিত্তিপ্রস্তর তৈরি করেছিলেন। রাজনীতিবিদ হিসাবে 1929 থেকে তৎপরবর্তী যে সময় পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু হোমল্যান্ড, তাই সবচেয়ে বেশি এই প্রশ্নটা আসে। কিন্তু আজকের পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে সেরকম যে চর্চা বিরাট আছে তাকে একটু বলবো না। তার কারণ পশ্চিমবঙ্গে 47 সালের পর থেকে কংগ্রেস শাসনকাল বা কমিউনিস্টদের বামফ্রন্ট সরকার বা আজকের তৃণমূল সরকার, তারা সকলেই ধর্মনিরপেক্ষতা এবং বামপন্থা, মধ্যপন্থা, সমাজতান্ত্রিক ভাবধারা, এই ভাবধারাগুলোকে নিয়ে এগিয়েছে। কিন্তু সেদিনের হিন্দু হোমল্যান্ডের প্রশ্ন আজও আবার জিয়ে উঠছে। কেন বলুন তো? এই কথাটা বারবার বলতে চাই। আজকে সেই দিন যেদিনে এই কথাটা খুলে আজকে বলতে হলো। আমি বারবার এটা বলছি যে 2026-এর নির্বাচনে হিন্দু মুসলমান, হিন্দু হোমল্যান্ড, এই প্রশ্নগুলো কেন আসবে, কেন হিন্দু বাঙালি এই প্রশ্নটা বারবার করে উঠে আসছে। এই কারণেই উঠছে বাংলাদেশ প্রসঙ্গ। 71 সালেও পর্যন্ত 22%। তথ্য বলছে 47-এর পর প্রত্যেক বছরে গড়ে 2.5 লক্ষ করে হিন্দুকে চলে আসতে হয়েছে পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে বা আসামে। সেই সংখ্যাটা নাপতে নাপতে
71-এর পর 22 থেকে দ্রুত নামতে নামতে 2001-06 সালে প্রায় 10% মতো তখনও ছিল। সেই সময় বিএনপি খালেদা জিয়ার শাসনকালে ব্যাপক হিন্দুদের উপর অত্যাচার নেমে আসে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে 7 পয়েন্ট সামথিং। তাই আবার ওই প্রশ্নটা আসে চরমোনাইয়ের। দারুণ খবর, গ্রিন ডায়মন্ড থেকে মাত্র 990 টাকায় পাচ্ছেন 3টি অসাধারণ নোজ রিং, সাথে পাচ্ছেন একদম ফ্রি একটি গিফট রিং। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, এক দামে 3টি ক্রিস্টাল ক্লিয়ার গর্জিয়াস ডিজাইন। পরার সাথে সাথেই আপনার লুক হবে একেবারে গ্ল্যামারাস। স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন এখন। Green Diamond. Nice packaging. Gift vibe. পীর তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ তালিবান হবে তারা যদি শাসন ক্ষমতা পায়। প্রশ্নকর্তা তাকে প্রশ্ন করেন যে তাহলে কি হবে, তখন তিনি বলেন না, ওখানে হিন্দুদেরও একটা ব্যবস্থা থাকবে, তারা সেখানে উল্লেখযোগ্যভাবে তারা সুযোগ সুবিধা পাবেন। নারীর প্রশ্ন কি হবে তিনি ঘুরিয়ে ফিরিয়ে কোনো উত্তর দিতে পারছেন না। তার কারণে এই মুহূর্তে ইউনূস সাহেবের সাথে মূল দ্বন্দ্ব একটা জায়গায় লেগেছে, সে চরমোনাইয়ের পীর হোক, ইসলামী শাসনতন্ত্র হোক, বা হেফাজত হোক, বা জামাত হোক, সেটা হচ্ছে নারী সম্পত্তির অধিকার। কারণ নারী বিষয়ক যে কমিটি তারা সেখানে সংস্কারের উদ্দেশ্যে তারা পেশ করেছেন তাদের বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে যা যা রয়েছে তাদের ইউনূস সাহেবকে তারা কিন্তু সেই প্রশ্নে ছাড়বে না। ফলে বাংলাদেশের যেমন রাজনীতি খুব অস্থির একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, তার সাথে সাথে এই প্রশ্নটা আসছে। সেই কারণেই বলে যে দ্বিজাতি তত্ত্ব কী যে বীজ বপন করে দিয়ে গিয়েছিল, যার আজও পর্যন্ত বিষময় ফল কিন্তু রাজনীতির ময়দানে ঘুরে ফিরে আসছে। আজকে এই বিষয় নিয়ে যাবো, তাও কি বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাফিক্স প্লেটটা আরও একবার চালাতে বলবো আমি, তার কারণ হচ্ছে ফয়জুল করিম যিনি চরমোনাইয়ের নেতা, জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারলে বাংলাদেশে শরিয়ত আইন কার্যকর হবে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাইয়ের নেতা, যে শরিয়ত আইন বাস্তবায়ন করব তা হিন্দুদের অধিকার সুরক্ষিত করবে, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকারও বাস্তবায়ন হবে। কিভাবে হবে না হবে সেই প্রশ্ন তো একটা সময় উঠেছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর তো হয়নি, বরঞ্চ যে 46-এর যে ইতিহাস তৈরি হয়েছে তা আজও পর্যন্ত চলছে। আফগানিস্তানের মডেল হবে, ইরানকেও রোল মডেল হিসাবে গ্রহণ করা হবে, এমনকি পাশ্চাত্যেরও কিছু জিনিসকে তারা গ্রহণ করবেন, চরমোনাইয়ের পীর বলছেন। আবার ইসলামী শাসনতন্ত্র হবে তালেবানের মতো। এক অদ্ভুত এই দোলাচল কেন? ভূ রাজনৈতিক পরিস্থিতি এই ধরনের কমেন্টকে করতে বাধ্য করে জানি। এখান থেকে বাংলাদেশের উত্তরণ কিভাবে হবে এবং ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি বা বিভিন্ন জায়গায় আগামী দিনে এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা জানেন গোটা দেশ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে গোটা ভারত জুড়ে ধরপাকড় চলছে, আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এবং বাংলাদেশে পুশিন হচ্ছে, যেটা নিয়ে বাংলাদেশ মৃদু স্বরে ক্ষীণ স্বরে বলছে, জোরালোভাবে বলতে পারছে না। এবং তার আগের ফেজে বর্ডার নিয়ে কাঁটাতার লাগানো নিয়ে বিজেপির সাথে বা গ্রামবাসীর সংঘর্ষ পর্যন্ত হয়েছে, সে ছবি আপনাদেরকে দেখিয়েছি। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে দাঁড়িয়ে রয়েছে, যে কারণে রাজনৈতিক দলকে এর উত্তর দিতে হবে আগামী সময়। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম একজন বর্ষিয়ান নেতা এবং মুখপাত্র শক্তি মৈত্র। শক্তিবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা এবং বিশ্লেষণে। এবং রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। বাংলাদেশ থেকে যোগদান করছেন যিনি আওয়ামী লীগের স্থানীয় স্তরের নেতা শামীম দারিয়া। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। শামীম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি বাংলাদেশে রয়েছেন, এই যে চরমোনাইয়ের পীরে তার ভিডিওটা দেখে খালেদ মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকারে তিনি বলছেন তারা শাসন ক্ষমতায় এলে বাংলাদেশে আফগানিস্তানের মতো শাসন ব্যবস্থা করবেন, শরিয়াত আইন চালু করবেন, এবং তার সাথে এটাও বলছেন ইরানকেও রোল মডেল নেবেন, পাশ্চাত্যের রোল মডেল হবে। ঠিক কি বলতে চাইছেন? পরিস্থিতিটা কি এখন, কি জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে? আপনারাই বা কতটা কার্যক্রমে, অনেকে বলছেন জুলাই আগস্ট মাসে, এরকমও শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে যে জুলাই আগস্ট মাসে নাকি আওয়ামী লীগ খেল দেখাবে। এবার সত্যিকারের নাকি আওয়ামী লীগ খেলা হবে, ডাক দিয়ে তারা ময়দানে নামবে। প্রকৃতপক্ষে পরিস্থিতি কি?
ধন্যবাদ দাদা, আমাকে আসলে এখানে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। আসলে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এটা সারা বিশ্বের কাছেই একটা নজিরবিহীন, মানে কলঙ্কিত অধ্যায়। একটা অবৈধ সরকার যে কোনো ধরনের নির্বাচন এবং সাংবিধানিক কোনো প্রক্রিয়া ছাড়াই এই দেশটাকে পরিচালনা করতেছে এবং বর্তমানে বাংলাদেশকে বিশ্বের অন্যতম একটি ধ্বংসযজ্ঞ এবং সংখ্যালঘুদের জন্য একটি নিরাপত্তাহীনতার অন্যতম জায়গায় নিয়ে গেছেন। তো আপনি আগস্ট জুলাইয়ের যে কথাটা বলেছেন, আসলে দাদা আমাদের বিগত দিনের বেশ কিছু কর্মসূচি কিন্তু এইভাবে যখন আমরা ওপেন করে দিয়েছি তখন কিন্তু আমরা সফল হতে পারিনি। সেই ক্ষেত্রে আমরা কিছু কাজ দলীয়ভাবে গোপনীয়তার সাথে রক্ষা করতে চাচ্ছি এবং এতটুকু বলতে চাই, খুব দ্রুতই ইনশাল্লাহ আমাদের প্রান্তীয় নেত্রী, দেশতত্ত্ব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার ডাকে খুব দ্রুতই এই বাংলাদেশ থেকে অবৈধ ইউনূস সরকারকে এবং তার যত সহযোগী আছে, আমরা চাইবো তারা যেন একটা লোকও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে। কারণ আপনারা এতটুকু জানেন, ইন্ডিয়া আমাদের অকৃত্রিম বন্ধু। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের যতটুকু সহযোগিতা করেছেন, এজন্য আমি এবং আমার সংগঠন তথা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আর চরমোনাই পীরের যে কথাটি বলেছেন, আসলে দিবা স্বপ্ন বলতে কিছু জিনিস থাকে যেটা আসলে কখনোই সম্ভব নয়। চরমোনাইয়ের যে পীর, আমি শুধু উনি আর মানে সরকার গঠন করবে এইটা না, উনি যে আসন থেকে নির্বাচন করবে ওই আসন থেকে যদি উনি নির্বাচিত হতে পারে, আমি আমার রাজনীতির জীবন থেকে আমি ইস্তফা দেব। এই হচ্ছে তাদের সংগঠনের পরিস্থিতি। তো তারা কিভাবে এই দেশ পরিচালনার স্বপ্ন দেখে, এটা আমার আপনাদের কাছে প্রশ্ন রইল। কিন্তু শামীম ভাই, Are you wondering how to take and pass your DGC exams in the most efficient and practical way? Are you worried about how global circumstances will affect your overall শামীম ভাই, একটা কথা তো আছে, মানে ধরুন এই যে ধরুন ইউনূস সরকার বলুন বা আজকে বাংলাদেশে বিএনপি বা অন্য এই পাকিস্তান, কখনো কখনো টার্কি, বিভিন্ন যে মদতগুলো, এই মদতও তো একটা রয়েছে। বা চরমোনাইয়ের পীরের জনসভাগুলো দেখি আর কি, তিনি যখন ওয়াজগুলো, প্রচুর লোক, মানে হাজারে হাজারে ছাপিয়ে তো লাখের কাছে। ফলে আপনি এটা বলছেন কোন শক্তির জোরে বলছেন যে চরমোনাই থেকে যদি নির্বাচন হয়, যদি জিততে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো? আপনি ছাত্রলীগের নেতা, এখন ভবিষ্যৎ আছে, তো আপনি কি এটা কোন ভিত্তির উপর দাঁড়িয়ে এই কথাটা বলছেন, এটা একটু যদি পরিষ্কার করেন। আমি আপনাকে এতটুকু বলতে চাই, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের এখানে প্রায় 90% উপরে মানুষ মুসলমান। আমাদের কিন্তু বেশিরভাগ সাধারণ মুসলমান কিন্তু ধর্মীয়ভাবে আমরা খুব বেশি জ্ঞান রাখি না। আমরা যদি কোথাও কোনো টুপি পরা বা যারা আলেম ওলামা সমাজের রয়েছে, তাদেরকে কিন্তু আমরা সাধারণ মানুষগুলেন খুব সহজেই তাদেরকে গ্রহণ করি এবং তাদের আমলগুলো দেখার চেষ্টা করি। এবং আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, চরমোনাই যে ওয়াজ মাহফিল হয় বা তাদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়, সারা বাংলাদেশেই তাদের প্রত্যেকটা জায়গায় 2-4 জন করে সমর্থক আছে এবং তাদের যে বাৎসরিক যে ওয়াজ মাহফিল, সারা বাংলাদেশ থেকেই কিন্তু এই লোকগুলান তাদের মাহফিলে আসে। তো আপনার যখন একটা জায়গায়, সুনির্দিষ্ট একটা জায়গায় যখন একটা অনুষ্ঠান হবে, স্বাভাবিকভাবেই সেইখানে আপনার জনসমাবেশটা অনেক বেশি দেখা যাবে। আপনি ইন্ডিভিজুয়ালি দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো করেন, দেখেন সেইখানে কতজন লোক হয়। আপনাদের কিন্তু তারা যেখানে যে প্রোগ্রামগুলো করে, তাদের একই আকীদার লোকগুলান আশেপাশের 5 থেকে 10টা জেলা উপজেলায় যত লোক থাকে, তাদের আগে থেকে সাংগঠনিকভাবে কিছু নিয়ম কানুন থাকে। তারা সেইখানে ডোনেট করে, গাড়ি ভাড়া দেয়, থাকার ব্যবস্থা করে, যার কারণে ওই পাশের লোকগুলা যখন এক জায়গায় জড় হয়, তখন তাদের লোকটা অনেকভাবে বড় আকারে দেখা যায়। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি কিছুটা হলেও। রাইট, ভালো বুঝতে পেরেছি ব্যাপারটা, আপনি খুব সুন্দরভাবে এটাকে বললেন এই জায়গা থেকে। এবার একটু আপনি একটু অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, একটু শুনতে থাকুন। এই বঙ্গের রাজনীতিতে একটু প্রবেশ করব, এই উপমহাদেশে, কেননা বাংলাদেশের প্রভাব এটা পড়েছে।
শক্তিবাবু, শামীমের কথা শুনে তো নিশ্চয়ই আপনি উৎসাহিত বোধ করছেন, তার কারণ একটা জায়গায় 71 এলেই এখনো ভারত ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ আছে, আপনি তখন তরুণ ছিলেন, একদম তরুণ, নিশ্চয়ই মানে 71-এর মুক্তিযুদ্ধ, সে সময় কংগ্রেসের একজন, তখন নিশ্চয়ই ছাত্র পরিষদ করতেন নাকি? ছাত্র পরিষদ, তখন ছাত্র পরিষদ স্কুলের আঙিনা পার করে কলেজে ঢুকবো, সেই সময় মুক্তিযুদ্ধ হচ্ছে, সে এক উন্মাদনার বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন, যেটা এখন ইসলামিক শাসনতন্ত্র এইসব কথা আসছে, কিন্তু শামীমের যে বক্তব্য তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জুলাই আগস্ট বা ক্রমশ শেখ হাসিনার নেতৃত্বে একটা বড় জায়গা, মানে তারা আগামী দিনে একদম নিশ্চিত, এবং এটাও বলছে যাতে কেউ মানে যাতে পালিয়ে না যায় বাংলাদেশ থেকে, সেটাও তারা দেখবে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আমার এখান থেকে একটা জায়গায় আপনার কাছে প্রশ্ন, একটু যদি আমরা পেছনের দিকে চলে যাই, এই যে আপনি তো নিজেই শুনলেন 92% সেখানে এটা রয়েছে, এই দ্বিজাতি তত্ত্বের লিগ্যাসি আমাদের বহন করতে করতে যেতে হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও আজকে এই বিষয়টা খুব উত্থাপিত হচ্ছে, আগামী সময়ে এটা কিভাবে আসবে আমি জানি না। কোথাও কি সত্যিকারের বাংলাদেশের এই পরিস্থিতি 2026-এর বিধানসভা নির্বাচনে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশ আমার পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যেটা ভদ্রলোক বললেন আওয়ামী লীগের যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতা, তিনি বললেন যে তারা বিভিন্ন জায়গায় তাদের দু একজন করে সমর্থক থাকে, সেখান থেকে তারা এক জায়গায় অ্যাসেম্বল করে যেখানে প্রচুর দেখায়, কিন্তু আলাদা আলাদাভাবে করলে তাদের হয় না। একটা কথা মাথায় রাখতে হবে যে দ্বিজাতি তত্ত্ব এখনও আমাদের বহন করতে হচ্ছে, এবং এটা অবশ্যম্ভাবী যে এই যে 7% যে লোক তারা যদি বিতাড়িত হয়, তার দায়টা কে নেবে? এটাকে, এই প্রশ্নটা আমাদের মধ্যে আসছে। 7%-এর সংখ্যাটাও খুব একটা কম নয়, এবং ইউনিস সরকার যে অত্যন্ত একটা অগণতান্ত্রিক সরকার, যে সরকারটা বসিয়ে দিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ, সেই ইউনিস সরকার আজকে খালেদা জিয়াকে এসে গেছেন, তিনি বিএনপি বলছে, তাদের সঙ্গে বলছে যে ইমিডিয়েট ইলেকশন করতে হবে, কোনো জায়গায় ডিফারেন্স তৈরি হচ্ছে। আবার যে প্রশ্নটা উঠছে যে নারীদের কিভাবে তাদেরকে সম্মান প্রদর্শন করা হবে বা তাদেরকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করা হবে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে আওয়ামী লীগের হাসিনা যে আছেন, যিনি সর্বোচ্চ নেত্রী, তিনি আজকে কোন জায়গায় আছেন, কোন জায়গার থেকে ডাক দিচ্ছেন, এবং তারা যে তাদের সংগঠনকে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, এবং তারা মানে প্রচণ্ড অত্যাচারিত হচ্ছেন, খুন হয়েছেন। শুধু তাই নয়, আমাদের বাংলার যারা মহামনীষী ছিলেন, তাদের যাদের বাড়ি ঘর দোর ছিল, কেউ তার থেকে বাদ যাননি। সুতরাং এইখানে প্রশ্নটা হচ্ছে, রাজনীতির চেয়েও বড় প্রশ্ন হচ্ছে যে এই যে 7% যদি বিতাড়িত হয় বাংলাদেশ থেকে, তার দায়িত্বটা কে নেবে? হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? সেই 7%-এর সংখ্যাটা খুব একটা কম নয়। এবং এটাও আপনার জেনে রাখা উচিত যে আজকে ভারতবর্ষে আবার নতুন করে নির্বাচন কমিশন কতগুলো ঘোষণা করছেন, আবার তাদেরকে বিতাড়িত করলে কাটাতার নিয়ে গ্রামবাসীদের সঙ্গে মারামারি গোলাগুলি চলেছে, এবং সেখানে দায়িত্বটা কার? বিএসএফ, এদের দায়িত্ব। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সীমান্তটা কিন্তু প্রচুর বড় সীমান্ত, একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, একদিকে নেপাল। সুতরাং ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় বাংলাদেশের এফেক্টটা অবশ্যই পড়বে 2026-এ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি এখান থেকে আসবো হচ্ছে যে